সারা পৃথিবীতে প্রফেসর ইউনূসের সাথে সম্মানিত কোনো ব্যক্তি কি আছে বলেন? গত শতাব্দীটাকে আমরা বলি কার্ল মার্কসের শতাব্দী। আমি বলবো যে এই শতাব্দীটা হবে সোশ্যাল বিজনেসের শতাব্দী, প্রফেসর ইউনূসের শতাব্দী। আর কদিন পরে দেখেন যে এই মুহূর্তে, শুধু বাংলাদেশের কথা বাদ দেন, সারা পৃথিবীতে প্রফেসর ইউনূসের সাথে সম্মানিত কোনো ব্যক্তি কি আছে বলেন? এই যে প্রফেসর ইউনূস কোনো বানের জলে ভেসে আসে কচুরি পানা না। প্রফেসর ইউনূস এমন না যে ক্ষমতার লোভে অন্ধ হইয়া তিনি এখানে আসছেন। তাকে ধরে নিয়ে আসা হয়েছে, স্যার দেশটাকে বাঁচান। তাকে ডেকে নিয়ে আসা হয়েছে, স্যার আমরা আপনাকে চাচ্ছি দেশের পক্ষে, জাতির পক্ষে, আপনি দেশটাকে বাঁচান। এই ক্ষমতা কি বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়কের আছে? আর কোনো ব্যক্তির আছে? রাষ্ট্রনায়কতা বাদ দেন, আর কোনো ব্যক্তির আছে? এই চুপ্পু ফুপ্পু দিয়ে হবে এগুলো? এটা তো প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব দরকার, যাকে এই যে আজকে 192 জন নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দিয়েছে। কি মনে করেন আপনি? এটা কি ছেলে খেলা? নোবেল লরিয়েটরা আপনি কইলো আর বিবৃতি স্বাক্ষর করে দিল? এটা কি বাংলাদেশে এই থার্ড ক্লাস বুদ্ধিজীবী পেয়েছেন? শেখ মুজিব নিজেই তো তার জীবনের এই ট্র্যাজেডিকে আমন্ত্রণ করে এনেছিলেন। তাকে সরানোর তার কোনো স্বাভাবিক পথ ছিল না। আসলে আবেগ না, বাস্তবতা দিয়ে বুঝতে হবে। বাস্তবতা হলে তাকে সরানোর আর কোনো রাস্তাই ছিল না। তারপরে এটা বাস্ট হয়েছে। এখন কথা হলো যে সেনাবাহিনীর একটা অংশ এই কাণ্ডটা করলো, কিন্তু পুরো সেনাবাহিনী সমর্থন যদি না থাকে তাহলে তারা তাদেরকে প্রতিরোধ করলো না কেন? পাওয়ারের দিক থেকে হতে আমেরিকার প্রেসিডেন্ট সবার সেরা, শি চীনের প্রেসিডেন্ট পৃথিবীর সেরা, বা ধরেন আপনার পুতিন পৃথিবীতে যাচ্ছে, কিন্তু সম্মান, যে সম্মান সব কিছুর ঊর্ধ্বে, পাওয়ারেরও ঊর্ধ্বে, সেই সম্মানে নোবেল পুরস্কার শান্তিতে এবং অর্থনীতিতে পৃথিবীতে অনেকেই পেয়েছে। কিন্তু কেন প্রফেসর ইউনূস অন্যদের চাইতে আলাদা? অন্যদের চাইতে আলাদা এই কারণে যে তিনি শুধু তত্ত্ব দিয়ে দায়িত্ব সারেন নাই, তিনি তত্ত্বকে প্রয়োগ করে দেখিয়েছেন যে এটা প্রয়োগ করলে এই সাকসেসফুল করা সম্ভব। এই তথ্য এবং তত্ত্বের সঙ্গে প্রয়োগ। মার্কস আর লেনিন দুজনের মধ্যে পার্থক্য কি? মার্কস থিওরি দিছিলেন, লেনিন সেটা প্রয়োগ করেছেন, মাও সেতুং সেটা প্রয়োগ করেছেন। তো এই দুটার ব্যালেন্স দরকার। তো সেই ব্যালেন্সটা ডক্টর ইউনূসের মধ্যে আছে। গত শতাব্দীটাকে আমরা বলি কার্ল মার্কসের শতাব্দী। সারা পৃথিবীতে মার্ক্সবাদের জাগরণ ঘটেছিল। আমি বলবো যে এই শতাব্দীটা হবে সোশ্যাল বিজনেসের শতাব্দী, প্রফেসর ইউনূসের শতাব্দী। আর কদিন পরে দেখেন সারা পৃথিবীর প্রফেসর ইউনূসের শতাব্দী। অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে সোশ্যাল বিজনেসের আলাদা সাবজেক্ট খুলে আলাদা পড়াশোনা হচ্ছে, ডিপার্টমেন্ট খুলে ফেলছে। তো কেন? কারণ এতই নির্ভুল তার এই বক্তব্য। ক্যাপিটালিজমকে রক্ষা করার জন্য এবং একটা ওয়েলফেয়ার স্টেট বানানোর জন্য প্রফেসর ইউনূসের সোশ্যাল বিজনেসের কোনো বিকল্প নাই। তো এইরকম একটা লোক আপনার দেশে দায়িত্ব নিছে, এটা তো আমি মনে করি আমাদের জন্য সৌভাগ্য। ছোটোখাটো ভুল ভাল তো তার উপদেষ্টাদের অনেকে করতেছে বা করে, কিন্তু সংশোধনও তো করতেছে, সংশোধনও করতেছে। এই যে প্রফেসর ইউনূস কোনো বানের জলে ভেসে আসে কচুরি পানা না। প্রফেসর ইউনূস এমন না যে ক্ষমতার লোভে অন্ধ হইয়া তিনি এখানে আসছেন। তাকে ধরে নিয়ে আসা হয়েছে, স্যার দেশটাকে বাঁচান। তাকে ডেকে নিয়ে আসা হয়েছে, স্যার আমরা আপনাকে চাচ্ছি দেশের পক্ষে, জাতির পক্ষে, আপনি দেশটাকে বাঁচান। কেন? কারণ প্রফেসর ইউনূস কতটা পাওয়ারফুল, কতটা সম্মানিত। একটা ছোট্ট নজির দেই। সংযুক্ত আরব আমিরাত, এটা তো বুঝেনি এটা কী দেশ। এটা তো, এখানে তো মানুষ বাস করে না, এগুলো হলো সব রাজতন্ত্র। এখানে কোনো বাক ব্যক্তি স্বাধীনতা বলে কিচ্ছু নাই। সেই দেশে 57 জন বাংলাদেশি 5ই আগস্টের এই ঘটনার পরে মিছিল করছিল, আনন্দ মিছিল, বা হাসিনার বিরুদ্ধে 3-4 আগস্টে প্রতিবাদ মিছিল করছে। সেই জন্য আরব আমিরাতের আইনে, বা আরব দেশগুলো তো বললাম তো মানুষের দেশ না, এগুলো রাজাদের দেশ। তো এই সমস্ত দেশ এগুলো বিরুদ্ধ, এগুলো নিষিদ্ধ। অতএব তারা এই 57 জনকে ঢুকাই দিয়েছে জেলে, 10 বছর, 20 বছর, 30 বছর জেল দিয়া। সবাই ধরে নিল যে শেষ গেম। প্রফেসর ইউনূস আরব আমিরাতের প্রেসিডেন্ট যেটা এখন আছে, এইটারে বলছে যে আমার লোকগুলোকে ছেড়ে দাও। একটা কথার জন্য সবগুলো একদম বেকসুর খালাস ছেড়ে দিছে। আপনি বুঝতে পারেন ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাহাকে বলে? এই ক্ষমতা কি বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়কের আছে? আর কোনো ব্যক্তির আছে? রাষ্ট্রনায়কতা বাদ দেন, আর কোনো ব্যক্তির আছে? এই চুপ্পু ফুপ্পু দিয়ে হবে এগুলো? এটা তো প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব দরকার, যাকে এই যে আজকে 192 জন নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দিয়েছে। কি মনে করেন আপনি? এটা কি ছেলে খেলা? নোবেল লরিয়েটরা আপনি কইলো আর বিবৃতি স্বাক্ষর করে দিল? এটা কি বাংলাদেশে এই থার্ড ক্লাস বুদ্ধিজীবী পেয়েছেন? স্বার্থের জন্য পারে না এরা, এমন কোনো কাজ নেই। নোবেল লরিয়েটদের তো মিনিমাম একটা ইথিক্স আছে, তাদের মিনিমাম কোয়ালিটি আছে, তাদের মিনিমাম এডুকেশন আছে, তাদের বিপুল অ্যাকসেপ্টেবিলিটি আছে ওয়ার্ল্ডে, সোসাইটিতে। তারা যখন তার পাশে দাঁড়ায় তখন আপনার গৌরব হয় না যে লোকটা আলাদা মানুষ? তো আমাদের দেশের মডেল ডক্টর ইউনূসের উপরে হিট করা হয়েছিল কেন?
শত শত মামলা 100-র উপরে মামলা দিয়েছে তার বিরুদ্ধে। কেন জানেন? জাতি ইন্ডিয়ান এটা প্রজেক্ট, যে জাতির সামনে আইকন দিতে নাই। তুমি জাতির সামনে কোনো মডেল দিবে না, মডেল দিলে ছেলেমেয়েরা ওই মডেলকে ফলো করে বড় হবে, অথবা সেও ওরকম বড় হতে চেষ্টা করবে। ডিস্ট্রয় করে দাও সব, আমাকে আইকন বানাও, আমি যে রক্ত পিপাসু আমাকে বানাও, আমার পিতাকে বানাও, আমরাই দেশ, মানে আমি আর আমার বাপ, আর কেউ না। এই যে এই আইকন রক্ষা করতে যে প্রফেসর ইউনূসের মহাসম্মানিত ভাবমূর্তি বিনাশের শত শত প্রচেষ্টা করেছে এই সরকার, তো তাতে কিন্তু প্রফেসর ইউনূসের আবেদন জনগণের কাছে কমছে? বাড়ছে আরো। বরং মানুষ হেট করতে শিখেছে এই পাপিষ্ঠদেরকে, যারা এই অপকর্মের বিরুদ্ধে ছিল, মানে অপকর্মের পক্ষে ছিল, তাদেরকে মানুষ হেট করতে শিখেছে। তো এটা দেখে প্রফেসর ইউনূসের মধ্যে হাঙ্গামা করতেছে তো বটেই, আরও করবে। তার কালচারাল পলিসি, তাকে হয়তো সেইভাবে তিনি যেটা এই গণবিপ্লবের যে আকাঙ্ক্ষা, গণবিপ্লবের যে ডিমান্ড, যে চাহিদা, সেগুলো হয়তো কালচার, শিক্ষায় বা ইনফরমেশনে আসতে একটু সময় লাগবে। যেভাবে আমরা যে সমস্ত লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছি, তাদের অনেকের সাথেই গণবিপ্লবের কোনো সম্পর্ক নেই। তারা হয়তো এই ছাত্র জনতার চেতনার সঙ্গে যায়ও না। এর হলো সুবিধাভোগী সম্প্রদায়, আইসা উপরের থেকে লবিং করে, গ্রুপিং করে, নানা কায়দায় এসে হয়তো এগুলো পদবিগুলো দখল করবে, তাতে কিছু যায় আসে না। 1971 সালে আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে যে ভুল আমরা করেছিলাম তার হলো যে শেখ মুজিব ডাক দিল, অস্ত্র শস্ত্র ফালাইতে আমরা বাড়ি বাড়ি ফিরে গেলাম গা। আওয়ামী লীগ পেয়ে গেল একটা মুক্ত মাঠ, মুক্ত মৃগয়া। লুণ্ঠন, দুর্নীতি, ঘুষ, চুরি, ডাকাতি, দখলবাজি করে রাস্তার কুকুর হয়ে গেল বিশাল বট বৃক্ষ, নেড়ি কুকুরগুলো হয়ে গেল একটা করে শাল গাছ। এই যে হয়েছিল, যার ফলে কি হলো, 27,000 লোক মারা গেছে এই আওয়ামী গুন্ডাদের হাতে স্বাধীনতার পরে। 1972 সাল থেকে 1975 সালের 15ই আগস্ট, এই সময় 27,000 বিরোধী রাজনৈতিক দলীয় নেতাকর্মীকে হত্যা করেছে, ইনক্লুডিং সিরাজ শিকদার মতো একজন মহা বিপ্লবী নেতাকেও ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, তো এটা করেছে। তারপরে কি করেছে, সীমাহীন লুণ্ঠনের জন্য দুর্ভিক্ষ আসলো। একটা স্বাধীন দেশে যেখানে খাবারের কোনো অভাব ছিল না, শুধু লুণ্ঠনের কারণে, চোরাচালানের জন্য এই দেশে 10 থেকে 15 লক্ষ লোক মারা গেল না খেয়ে। এইটা প্রাপ্য ছিল? আমি তো দেখছি গাইবান্ধা স্টেশনে যে মানুষের বমি খাচ্ছে, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে কুকুর পায়খানা করছে, সেটার উপর 2 জন ঝাঁপায় পড়ছে। এই দৃশ্য স্বাধীন দেশে আমাদের প্রাপ্য ছিল? আমরা সেদিন ভুল করেছিলাম। তারপরে 4র্থ সংশোধনীর মাধ্যমে তো সব ধ্বংস করে দিল। সমস্ত রাজনৈতিক দল ব্যান্ড, সমস্ত সংবাদপত্র ব্যান্ড, শুরু হলো একদলীয় স্বৈর শাসন, বাকশালী শাসন ব্যবস্থা। নেমে যাওয়ার পরিবর্তনের কোনো রাস্তাই তো থাকলো না। শেখ মুজিব নিজেই তো তার জীবনের এই ট্র্যাজেডিকে আমন্ত্রণ করে এনেছিলেন। তাকে সরানোর তার কোনো স্বাভাবিক পথ ছিল না। আসলে আবেগ না, বাস্তবতা দিয়ে বুঝতে হবে। বাস্তবতা হলে তাকে সরানোর আর কোনো রাস্তাই ছিল না। তারপরে এটা বাস্ট হয়েছে। এখন কথা হলো যে সেনাবাহিনীর একটা অংশ এই কাণ্ডটা করলো, কিন্তু পুরো সেনাবাহিনী সমর্থন যদি না থাকে তাহলে তারা তাদেরকে প্রতিরোধ করলো না কেন? কেউ তো প্রতিরোধ করেনি। তো এইটা হলো ট্র্যাজেডি। এই জন্য আমি মনে করি যে আজকের তরুণরা, আমরা যে ভুলটা করেছিলাম 71 সালে যুদ্ধেতে ফিরে এসে, আজকের ছেলেরা কিন্তু তা করছে না। তারা কিন্তু রাস্তায় জানান দিয়েছে যে আমরা কিন্তু এখনো আসি। দিস ইজ খুব পজিটিভ সিগন্যাল।